নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব নতুন যে অর্থবর্ষ শুরু হলো, অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার শুরু হলো, তার প্রথম মাস অর্থাৎ এপ্রিল মাস। এই এপ্রিল মাসে মীন রাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কেমন কাটবে এই এপ্রিল মাসটা, নেগেটিভ সাইড নিয়ে কিছুটা পজিটিভ সাইড নিয়ে সবকিছু নিয়েই আমি এখন বিস্তারিত আলোচনা করব, হাউস ওয়াইজ আলোচনা করব। আমার মীন রাশির এই যে আলোচনাটা করব, এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে করব। কেন সার্বিক মতে করব? তার কারণ এই পশ্চিমবঙ্গটাকেই যদি দেখা যায়, সেখানে কয়েক লক্ষ মীন রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছকও আলাদা হয়ে গেল। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা বলে কালপুরুষ ছকও আলাদা। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো এক নয়। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরা, আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন চোখের কর্নিয়া দ্বারা যে ক্যালকুলেশন করে ছক ক্রিয়েট করা হয় এবং প্রেডিকশন করা হয়, তাকে কালপুরুষ ছক বলে। সুতরাং স্পেসিফিক ভাবে আলোচনা করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়, সেটা আপনারাও বুঝতে পারছেন। এখন আপনারা যদি মনে করেন স্পেসিফিক ভাবে আমি আমারটা জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু ভালো রিয়েল কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন রিয়েল সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বললাম কেন? তার কারণ এখন পশ্চিমবঙ্গকেই যদি ধরা হয়, সেখানে যত অ্যাস্ট্রোলজার আছে তারা সবাই বলে কিন্তু আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো হাত দেখাকে অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত বলে মনে করে না। কেন না? হাতের এই রেখাগুলো কিন্তু নার্ভের দ্বারা সৃষ্টি হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। কেমন? এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। সুতরাং আমার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কোনো মতেই হাতটা দেখি বলবে না। চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করে কালপুরুষ ছক ক্রিয়েট করবে তিনি, বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। যখন জন্মছক ক্রিয়েট করা হলো, তার পাশেই কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করবে। এগুলোকে ভালো মতন চেক করে নিয়ে তবেই কিন্তু ইনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সেটাকে মেনে নেবেন। সংখ্যা তত্ত্ব কখনোই কিন্তু মানে সংখ্যা তত্ত্ব দ্বারা প্রেডিকশন করা কখনো সম্ভব নয়। আমি যখন কোনো প্রেডিকশন করছি, তখন আমি যখন কোনো দেখা যাচ্ছে ভাইব্রেশন ক্রিয়েট করছি, পার্সেন্টেজ ক্রিয়েট করছি, তখন কিন্তু সংখ্যা তত্ত্বকে ব্যবহার করা হয়, কিন্তু সংখ্যা তত্ত্ব দ্বারা কখনোই কিন্তু পূর্ণাঙ্গ পরিপূর্ণ প্রেডিকশন করা সম্ভব নয়। তাই সংখ্যা তত্ত্বকে পার্ট অফ অ্যাস্ট্রোলজি কিন্তু বলা হয়। পরিপূর্ণ অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত সংখ্যা তত্ত্বকে কখনো ফেলা হয়নি। এবার আপনারা যদি মনে করেন যে আপনারা আমার কাছে আসবেন প্রেডিকশন করাবার জন্য, তাহলে আমার কিছু নিয়ম আছে। প্রথম সেটা হচ্ছে, আমার কাছে যখন আপনি আসবেন তখন একদম সাদা কাগজ হয়ে একদম নম্রতার সাথে আসবেন। মানে স্যারের কাছে আমি নিজেকে সারেন্ডার করে দিলাম, এই মানসিকতা নিয়ে আসবেন এবং আমাকে ভালো মতন অবজার্ভ করবেন, আমার অনুষ্ঠানকে অবজার্ভ করবেন, আমাকে অবজার্ভ করবেন। তার কারণ আমি কিন্তু চেম্বারেও হাউস ধরে ধরে বোঝাই। তাহলে আপনি যদি আমার অনুষ্ঠান না দেখেন, দেখা গেল আমি কাউকে নিয়ে আসছি তার প্রেডিকশন করাবো, তাকেও নিয়ে আসছি কিন্তু সে আমার অনুষ্ঠান দেখেনি, তাহলে বোঝানোই যাবে না, তাহলে তো বোঝাবারই কোনো জায়গা নেই। তাই জন্য ভালো মতন আমাকে দেখবেন, বুঝবেন, জানবেন। যদি মনে হয় ফালতু, এর কাছে বেকার বেকার যাওয়া, আসবেন না। যদি রিয়েল বলে মনে হয় তবেই আসবেন। মনে রাখবেন, আমি কিন্তু কোনো সেলিব্রিটির প্রেডিকশন করি না, আমি কিন্তু কোনো পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। রিসেন্ট কিন্তু অনেকেই একটু লুকিয়ে চুরিয়ে ছবি ফবি না দিয়ে এমনি অনেক সময় অনলাইনে প্রেডিকশন করাবার চেষ্টা করছেন, করবেন না।
আমার একটা ক্ষমতা আছে, মানুষকে কিন্তু আগে থেকে আমি বুঝে যেতে পারি, যে কোনো কারণের জন্যই হোক। সুতরাং কেউ মিথ্যেবাদী এটা আমি একদম পছন্দ করি না। তাই জন্য আমি যখন বারণ করছি, করবেন না। আপনি যদি জেমস্টোনকে বিশ্বাস করেন, জেমস্টোনকে রেমেডি বলে মনে করেন, তাহলে কোনো মতেই কিন্তু আপনি আমার চেম্বারে আসবেন না, কাউকে নিয়ে আসবেন না, আপনি আমার নামটাও কাউকে রেফার করবেন না। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন কেন জেমস্টোন কি রেমেডি নয়, জেমস্টোন রেমেডি কি রেমেডি নয় এই নিয়ে পুরো ক্লারিফিকেশন আমি লাস্ট 7.5 বছর ধরে দিয়ে এসেছি। এখন আমি কোনো মতেই বলবো না, আমি শুধু এইটুকুই বলবো, আমার কাছে যখন আসছেন তখন আমার নিয়মটা তো ফলো করে আসতে হবে। আমার নিয়ম এটা, কি ঠিক কি ভুল, কোনটা রেমেডি নয়, এই নিয়ে আমি এখন আর নতুন করে একটা শব্দও খরচ করব না। আমার নিয়ম, যারা জেমস্টোনকে বিশ্বাস করেন, হাতে যারা জেমস্টোন পরে রয়েছেন, তারা কখনো আমার কাছে আসবেন না। তারা তাদের কোনো আত্মীয়, ছেলে মেয়ে, হাজবেন্ড ওয়াইফ, পাড়া পড়শি কাউকে নিয়ে আসবেন না, আমার নামটা রেফার পর্যন্ত করবেন না। আর যারা যারা ভীষণ সিরিয়াস, কেননা আমার চেম্বার ফিস হচ্ছে 3000 টাকা, আর আমার অনলাইন প্রেডিকশন ফিস হচ্ছে 5000 টাকা, অনেক বেশি। কেন বেকার বেকার খরচা করবেন? এক একটা টাকা ইনকাম করতে গেলে যারা ইনকাম করে তারা জানে কত কষ্ট করে ইনকাম করতে হয়। আমি এলাম কেবলমাত্র একটুখানি দেখি তো আমার কেমন, একটুখানি জেনে যাই, বাড়িতে চলে গেলাম। একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে কোনো আলোচনাই করবে না, তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবে। নেগেটিভ সাইডটাকে ফাইন্ড আউট করা হলো, শুনলেন, তারপর বাড়ি চলে গেলেন, তারপরে ও যা হবে হবে, এখন বেকার বেকার আবার অর্থ খরচ করে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবো। তাহলে আপনি আমার কাছে আসবেন না। পশ্চিমবঙ্গে অনেক ভালো 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 অ্যাস্ট্রোলজার রয়েছে, এটা মিথ্যে নয়, তাদের কাছে যাবেন। যদি আমার কাছে আসেন তাহলে এতটাই সিরিয়াস হবেন, নেগেটিভিটিকে যখনই ফাইন্ড আউট করা হলো, তারপর যুদ্ধকালীন তৎপরতায়, হ্যাঁ মানে কি বলবো, মানে ডু অর ডাই সিচুয়েশনে প্রয়োজনে ঘটি বাটি বিক্রি করে হলেও আমি রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব, কেননা জীবনের সাথে কখনো কম্প্রোমাইজ করতে নেই। এতটাই সিরিয়াস আপনি যদি হন তবেই আপনি আমার কাছে আসবেন, তা না হলে প্রচুর ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, তাদের কাছে যাবেন। আমি যদি খুব ভালো মতন 1 নাম্বার ঘরটাকে লক্ষ্য করি, তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ এবং চন্দ্রের যে রিফ্লেকশন, মীন রাশির অত্যন্ত 1 নাম্বার ঘর মানে কি, স্থাপত্যবিদ, মেরুদণ্ড পরিকাঠামো, ভেরি নাইস। কিন্তু 1 নাম্বার এবং 7 নাম্বার ঘরের কানেকশনের মধ্যে চন্দ্র এবং বুধের একত্রীকরণ, ইলিউশন, আবেগ, ইমোশন, সরলতা, বাস্তব বোধের অভাবের জায়গা, এবং ওই যে বললাম ইলিউশন, আবেগ দ্বারা চালিত পরিচালিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জায়গা, তার ফলে কি হয়, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যায়। ভুল মানুষ আমি সঠিক মতন চিনতে পারি না। আমি আমার সরলতা দিয়ে একটা মানুষ খুব ভালো হেসে হেসে কথা বলছে, আহা কত ভালো মানুষ, আসলে দেখা যাচ্ছে সে ভালো মানুষই নয়। কেননা সত্য চিরকাল তিক্ত, চিনিতে পিঁপড়ে হয়, পোকা ধরে, নুনে হয় না। এটা বহু আগের উপমা, তবুও বললাম। তাহলে আমি বাইরের ভালো মানুষই দেখেই সেই লোকটা ভালো, এটাকে আমি ধরে নিচ্ছি। আমি একটা এক্সাম্পল স্বরূপ বললাম, এই জায়গাটা ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা সঠিক মতন লক্ষ্য করা যাচ্ছে না। তাই জন্য এপ্রিল মাসে মানুষের কাছ থেকে আঘাত সবচেয়ে বেশি যে রাশি পাবে, যদিও এটা সার্বিক মতে আমি আলোচনা করছি, তবুও আমি লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু মীন রাশি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, আঘাত পাবে এই যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা তাদের রয়েছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ এবং সেকেন্ড হাউসের এবং 9th হাউসের অধিপতি গ্রহ, 3 নাম্বার এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহের যে রিফ্লেকশনটা লক্ষ্য করা যাচ্ছে, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি যে ফাটকা রিলেটেড টেন্ডেন্সি, ফাটকা রিলেটেড মানে কি বলবো, মানে অবস্থা বহুবার সৃষ্টি হবে। যেমন আমি একটা কোনো কাজ করতে যাচ্ছি, আমি 30% প্রস্তুত, তখন মেন্টালি ফাটকার জায়গাটায় আমরা চলে যাই। পাইয়ে দাও হে ভগবান, পাইয়ে দাও হে ভগবান, পাইয়ে দাও। সময় সুযোগ পেলে দেখা গেল বটবৃক্ষের চারিপাশে বা অশ্বত্থ গাছের চারিপাশে সুবলি বাঁধলাম, পাইয়ে দাও, তোমাকে আমি একদম কানের একটা সোনার কানের নাকছাবি দেবো, পাই দাও। আমি 30% প্রস্তুত, আমি 80% রেজাল্ট চাইছি। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ।
যে সফলতাটা আমি চাইছি সে সফলতার উপযুক্ত হতে হবে, সেটা আমি হলাম না, এটা লক্ষ্য করা যাচ্ছে। আর যখনই এই সিচুয়েশনটা ক্রিয়েট হবে তখনই আমার টেন্ডেন্সিটা, আমার মানসিকতাটা, আমার মনোভাবটা কিন্তু ফাটকার জায়গায় চলে যাবে। ফাটকা মানে কেবলমাত্র জুয়া, সাট্টা, লটারি নয়। আমি 30% প্রস্তুত হয়ে যখন আমি 80% রেজাল্ট চাইছি, সেটাও কিন্তু আমার মেন্টালি ফাটকার জায়গাটাকে বোঝায়। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার ইম্পর্টেন্ট যেটা লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গল এবং রাহুর অবস্থান সেকেন্ড হাউস। ইমিডিয়েট অনেক টাকা চাই, ইমিডিয়েট আমার সফলতা চাই। Success never comes by a day only, it needs hard labor, and hard labor brings confidence to achieve the success. ভুলে গেলাম সফলতা কোনোদিন একদিনে আসে না। সৌকর্মূষা নিন্দতি সপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণতিক নিঃস্বাদৌরিব্য সুচিত সৌভাং সার্বা। ভুলে যাচ্ছি আমরা শ্রীকৃষ্ণের কথা। গুরুত্ব দুর্বাত্তাস্তি অত্যিন্ত্রায় ত্রত্তা প্রাপ্য প্রবৃত্তা নৈরত্তং নৃতি নরত্তা নিরত্তে ঔরাত্তাজ্জয়্য ততকৃত্তা আনন্দ নিঃসত্তা কীর্তয়্যাত্তা। ভুলে যাচ্ছি আমরা শ্রীকৃষ্ণকে মানছি, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন কর্মের মধ্যে দিয়ে সব পরিবর্তন আসে। ভুলে যাচ্ছি আমরা। তাহলে কি হয়ে যাচ্ছে, আমি ইমিডিয়েট চাইছি, সেক্ষেত্রে কিন্তু আমার পরিশ্রম, আমার লড়াই, আমার অধ্যাবসায়ের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি সর্বপ্রথম যেটা বলবো, ফাটকা রিলেটেড টেন্ডেন্সি বহুবার তোমার মধ্যে আসবে, সিচুয়েশন ক্রিয়েট হবে, কিন্তু কখনো ফাটকা রিলেটেড জায়গায় কখনো তুমি এক পাও এগিয়েও না, তাহলে কিন্তু বিনাশ অনিবার্যভাবে, তাহলে কিন্তু পরবর্তীকালে পরাজয় আসন্ন। কেননা আমি যদি সেকেন্ড হাউসকে খুব ভালো মতো লক্ষ্য করি, সেকেন্ড হাউস কিন্তু 11th হাউসকে পজিটিভ ভাবে হিট করছে রাহু দ্বারা। তাহলে অর্থ উপার্জনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মন ভরছে না, আরো চাই। এবং তার ফলে কি হচ্ছে, সেই অর্থটাকে সঞ্চয় না করে বা প্রপার ভাবে ইউজ না করে আমি ভুল ভাবে আরো অর্থের জন্য ভুল ভাবে ইউজ করলাম। মঙ্গল এবং বুধের একত্রীকরণের ফলে কি হচ্ছে, আমার বুদ্ধি, আমার যুক্তি যেটাকে সঠিক বলে মনে করছে, আমার কর্ম বা আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমার ঊর্জার জায়গা, সেটাকে কিন্তু সঠিক বলে মনে করছে না। এর ফলে কি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারা সত্ত্বেও ভুল জায়গায় কিন্তু হিট করছি। দেখবেন রাস্তা দিয়ে যেতে গেলে এক্সট্রিমলি সরি টু সে, যদি ভুল বলে থাকি নিজ গুণে ক্ষমা করে দেবেন, কিন্তু সচক্ষে দেখেছি। দেখবেন আগে ছিল 51 টাকায়, এখন 101 টাকায়, 501 টাকায়, 1001 টাকায়, 2001 টাকায় আপনি ফ্ল্যাট পাবেন। দেখবেন এগুলো একদম ঝোলানো থাকে রাস্তায়। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, কি বোঝায়, যে এইটা দিয়ে আপনি এইটা একটা ছোট্ট একটা ফর্ম ফিল আপ করতে হবে, এইটা করুন, তারপর আপনি ফ্ল্যাটের মধ্যে থেকে ধীরে 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 সারা জীবন ধরে অল্প অল্প টাকা দিয়ে আপনি সেই ফ্ল্যাটের টাকা পরিশোধ করুন। জীবনে সেটা সম্ভব। যখনই আপনাকে সিগনেচারটা করিয়ে নিল, তারপরে বললো 25,000 টাকা লাগবে, আবার বললো 25,000 টাকা, তারপরে পরে আবার বলা হবে, তারপরে আপনাকে পুরো গ্রিপের মধ্যে নিয়ে নিল। দেখা গেল আপনি যদি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের হন, তাহলে 50, 75, 1 লাখ টাকা বেকার খসে গেল। কেননা পরবর্তীকালে যে সময়টা বলছে, সেই সময়ের মধ্যে এই টাকা দেওয়া সম্ভব জীবনে কখনো নয়। আপনি এক্সাম্পল দেখতে চান, আমি দেখিয়ে দিতে পারি চোখের সামনে এক্সাম্পল, আমি এক্সাম্পলটা দেখিয়ে দিতে পারি। তাহলে আমার বুদ্ধি যুক্তি ভুল জায়গাকে কিন্তু হিট করলো, ভুল জায়গাকে বিশ্বাস করলো। আমার কর্মের জায়গাটা কখনো সেটাকে বিশ্বাস করবে যে আমি একটা 1001 টাকা দিয়ে একটা ফ্ল্যাট আমাকে দিয়ে দিল, তারপর আমি সারা জীবন থেকে 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 সেই ফ্ল্যাটের টাকা, এটা কখনো কোনো যুক্তিগ্রাহ্য? এটা আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কখনো মেনে নেবে? কিন্তু আমার যুক্তিটা সেই ভ্রান্ত যুক্তিকে মেনে নিয়ে সেটাকে সঠিক মনে করলো, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু পুরো অন্য। তার ফলে কি হয়ে গেল, আমি সম্পূর্ণ ভুল ভাবে কিন্তু সেখানে 50,000 টাকাই হোক, 1 লাখ টাকাই হোক, 70,000 টাকাই হোক, বেকার নিয়োজিত করলাম। আর যদি মধ্যিখান থেকে বলে দেয় ব্যাংক লোনের বন্দোবস্ত করে দেয়, তাহলে কিন্তু আরো কেন। কেননা হাজার হাজার লক্ষ 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 আমি কিন্তু মানুষের প্রেডিকশন করেছি, এই ধরনের সিচুয়েশন বহু মানুষের ক্রিয়েট হয়েছে। বোঝাবার জন্য বোঝাতে হচ্ছে, তাহলে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, গৃহগত সাপোর্টের জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সেটা স্ত্রী হতে পারে, সেটা স্বামী হতে পারে, সেটা ভাই হতে পারে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ভাই বোনের জায়গাটাও পজিটিভ হয়ে রয়েছে।
আবার খুব ভালো মতন যদি দেখা যায় দাদা দিদির জায়গাটাও পজিটিভ হয়ে রয়েছে, 3rd হাউস 11th হাউস, তাহলে স্ত্রী হতে পারে, বাবা মা হতে পারে, ভাই বোন দাদা দিদি যে কেউ হতে পারে। দেখা যাচ্ছে আমি কোনো একটা সিচুয়েশনে ফেসে গেছি, তারা কিন্তু আমার বিপদের সময় কাঁধে কাঁধ লাগিয়ে থাকবে। 5th 11th হাউসের পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে না। যাদের সাথে মাঠে দৌড়ালাম, যাদের সাথে সিগারেট কাউন্টার করে খেলাম, যাদের সাথে ছুটির দিনে দিনে দুপুরে মদ খেলাম, এক্সাম্পল বলছি, যাদেরকে বন্ধু বলে মনে করলাম, তারা কিন্তু আমার বিপদের সময় এলো না, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে, আমার সংসারে যারা আমার সাথ দিচ্ছে তারা কিন্তু আমার সাথে রইল। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। গৃহগত শান্তির জায়গা, ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হচ্ছে, দেখা গেল আমার মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস বা ছন্ন ছাড়া ব্যাপার রয়েছে, কিন্তু আমি যাদের সাথে রয়েছি তাদের স্যাক্রিফাইস এবং তাদের একত্রিত করার জায়গা, একটা পরিবারের শান্তি আনার ক্ষেত্রে তাদের যে অ্যাডজাস্টমেন্ট, স্যাক্রিফাইসের জায়গা, কম্প্রোমাইজের জায়গা, তার ফলে গৃহগত শান্তির জায়গাটা মারাত্মকভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বরঞ্চ আমি আমার কর্মস্থানে যতটা না স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাই হব, শান্তি পাবো, স্যাটিসফাই হব, তার চাইতে অনেক বেশি কিন্তু আমার ব্যক্তিগত জীবনে স্যাটিসফাই হব, এটাও লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে, 6th হাউস 9531 কানেকশনের মধ্যে রবি কিন্তু 12 নম্বর ঘরকে ভাইব্রেট করছে, শনির ঘরকে। তাহলে আমার দেখা যাচ্ছে সাংসারিক জীবনযাত্রায় বা আমার যে ব্যক্তিগত জীবন সেখানে যারা রয়েছে, অকস্মাৎ কেউ কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। 2:1% মধ্যে দিয়ে যখন রাহুকে হিট করছে, বয়স্ক মানুষজনদেরকে বোঝায়। যখন সমসপ্তমে মঙ্গলকে হিট করছে, অপারেশনের জায়গা পর্যন্ত হতে পারে, বা এমন কোন রোগ, সেই রোগের আলটিমেট কোন ট্রিটমেন্ট বোঝা যাচ্ছে না, বা ডাক্তার ঠিক মতো ধরতে পারছে না, মেডিসিন দিতে পারছে না, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এই নেগেটিভিটিটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আদারওয়াইজ পরিবারের মধ্যে কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। যদিও আমার এমন কোন আত্মীয় যাদের সাথে প্রত্যেকদিন ফোনে কথা হয় বা হোয়াটসঅ্যাপে চ্যাটিং চলে, তাদের থেকেও কিন্তু তারা দেখা যাচ্ছে খুব একদম আমাকে ভালোবাসে, আলটিমেট কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ড থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, বরং এমন কোন মানুষ তার সাথে আমার সেরকম কোনো পরিচয় নেই, একদম মানে প্রাণের বন্ধু সে নয়, এমনি পরিচয়, সেখান থেকে বরং পজিটিভ রিফ্লেকশনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যারা বন্ধু বান্ধব, কাছের আত্মীয় স্বজন, একদম পজিটিভ কিন্তু ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে না, বরং তাদের দ্বারা অহেতুক আঘাত পাওয়ার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 5 নম্বর ঘরে শনি কেতুর রিফ্লেকশন মঙ্গল এবং রাহুকে যখন হিট করে এবং 11th হাউসকে হিট করে, সমসপ্তমেই হিট করছে, তাহলে কিন্তু সাবঅর্ডিনেট থেকে, কলিগস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। তারা এমন কোনো কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে যার ফলে সংস্থা, অর্গানাইজেশন, বস আমার উপর কিন্তু আস্থা হারিয়ে ফেলতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আমি কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্মে চাকরির ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসটা একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ইভেন এপ্রিল মাসটাই কিন্তু কর্মক্ষেত্রে একটা চঞ্চলতা বিরাজ করবে, কি হয় বিরাজ করবে, টেনশন বিরাজ করবে। একজন অ্যাস্ট্রোলজার, যখন আমি মিথ্যে কথা বলে আপনাদের আনন্দ দিতে পারবো না, যেটা সত্যি সেটাই বলছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 6th হাউস কিন্তু 7th হাউসকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, 4th হাউসের কানেকশন, জীবনের আনন্দের জায়গা, তাহলে বিজনেসের ক্ষেত্রে জায়গাটা টেরিফিক, নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে টেরিফিক। কিন্তু ব্যাংক লোন বা হিউজ লোন, বা দেখা যাচ্ছে হিউজ পরিমাণে অর্থ দিয়ে আমি বিজনেস শুরু করলাম, কখনো উচিত নয়। বা আমার একটা বিজনেস রয়েছে, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে, এক্সটেন্ড করার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক অর্থ আমি ইনভেস্ট করলাম, কখনোই কিন্তু উচিত নয়, কখনোই উচিত নয়। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমার সাবঅর্ডিনেট যারা, দেখা গেল আমার যে পার্টনার, তাকে বেশি বিশ্বাস করছে, তার সাথে কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ রয়েছে, আমাকে তারা ইগনোর করছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হতে হবে। এবং এছাড়াও কিন্তু অর্থ চুরি হওয়া বা আমাদের ইম্পর্টেন্ট ফাইল বা যে কোনো জিনিস মিসপ্লেস হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
আমি বিজনেসের জন্য প্রাণপাত করে দিলাম, কিন্তু আলটিমেট কিন্তু ক্রিমটা খেয়ে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে আমার পার্টনার, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও। বা দেখা যাচ্ছে আমার যাদের সাথে আমি বিজনেস করি তারা আমার সেই পার্টনারকেই ভালো মতন জানে, চেনে, তার সাথেই কমিউনিকেট করে। আমি কিন্তু পরিশ্রম করছি, আমার ব্রেন ইমপ্লিমেন্ট করছি, কিন্তু আমি একক হয়ে থেকে যাচ্ছি, আমাকে সাইড করে রেখে দিচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি যেটা বলছি ভালো মতন অবজার্ভ করে, যদি সেরকম হয় ইমিডিয়েট তার রেকটিফিকেশন প্রয়োজন অবশ্যই। কিন্তু শুক্র বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্সের ফলে কি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে আমার জীবনে অকস্মাৎ ইলিগ্যাল অ্যাক্টিভিটি সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে। আমার সম্পর্কের ক্ষেত্রে আমার বাড়ির মানুষজন বা আমার স্ত্রী বা আমার হাজবেন্ডের স্যাক্রিফাইস অপরিসীম, তবুও কর্মক্ষেত্রেই হোক বা যে কোনো জায়গায় হোক হঠাৎ করে কিন্তু, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইলিউশন দ্বারা হঠাৎ করে দেখা গেল আমার মধ্যে একটা অবৈধ প্রেমের জায়গাটা সৃষ্টি হতে পারে, এবং সেটা কিন্তু 6-9 কানেকশন আবেগ দ্বারা তাড়িত, প্রভাবিত হয়ে, এবং তার দ্বারা মান সম্মানের জায়গাটাও কিন্তু ড্যামেজ হতে পারে। সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কেন, 9th হাউসের জায়গাটা যদি দেখা যায় মান সম্মানের জায়গা, সেখানে কিন্তু বুধ এবং মঙ্গলের একত্রীকরণ রয়েছে। তাহলে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা অনেক সময় না আমি কোন জায়গায় বিরাজ করছি সেটা আমি ভুলে যাই। আমি অতীব সাধারণ একটা চটুল এমন কোন রকমের সম্পর্কে জড়িয়ে পড়লাম, বা এমন কোন কথা বললাম, যে কমেন্টস করলাম, দেখা গেল আমার পুরো যে আমার যে স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ডটা পুরো ডিটোরিয়েট করে গেল। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এছাড়াও অপোজিট সেক্স থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। যদি 10 নম্বর ঘর দেখা যায় 9395 কানেকশন, 10 নম্বর ঘরের জায়গাটা আমার 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব, 12 নম্বর ঘরকে ব্যয়স্থান বলা হয়। এই 11টা যে ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিকই যে একদম দারুণ ভাবে এই মাসটায় সফল হবে, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। যেহেতু 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ শুক্রের ঘরে, শুক্রের সাথে কিন্তু হিট করছে, তাই জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমার জীবনে পজিটিভ প্রভাব বিস্তার করবে। এছাড়াও যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে আমি কয়েকদিন ধরে বা বেশ ভালো মতন আমার জীবনটা চলছে, আমি এমন একটা ভুল সিদ্ধান্ত গ্রহণ করলাম, এমন একটা ভুল কোনো কাজ করলাম, এমন একটা চটুল কোনো কাজ করলাম, ওভার কনফিডেন্স হয়ে গিয়ে কাজ করলাম, বা ইলিউশনে আমি আবদ্ধ হয়ে গিয়ে এমন কোনো কাজ করলাম, তার ফলে আমার এই ভালো থাকাটা হঠাৎ করে কিন্তু জটিলতার রূপ নিল। সোশ্যাল মিডিয়া থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং আমার জানা শোনা মানুষদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি এখন কোন একটা ভুলভাল কথা বলছি, সারাক্ষণ কিন্তু বস্তার পেছনে ওই মোবাইল ক্যামেরা চলছে, পরে দেখা গেল সেটা নিয়েই আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। তাই জন্য যা করছি সব ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়াটা বাধ্যতামূলক। যেমন 11th হাউসে মঙ্গল রাহুর রিফ্লেকশন যেটা লক্ষ্য করা যাচ্ছে, ওই একদম সেম জিনিস, এবং উচ্চস্থ শনি 5th হাউসকে হিট করছে। তাহলে আমি যে কাজটি করব তার রিফ্লেকশন বেশিরভাগটাই কিন্তু আমি আমার কর্মফলের মধ্যে বুঝতে পারবো। কিন্তু আমার কর্মফলের জায়গাটা পজিটিভ না নেগেটিভ, সেটা কিন্তু আমার কর্মের উপর নির্ভর করবে। কিন্তু সেক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে পজিটিভ কাজ করছি, হঠাৎ করে কিন্তু এমন একটা নেগেটিভ কাজ করলাম, কর্মফলটা বেশিরভাগটা ডিটোরিয়েট হয়ে গেল, এবং তার ফলে কর্মফলের ক্ষেত্রে 11th হাউস দ্বারা কি হয়, আমি 5% সফল হয়েছি, সেখান থেকে 10% 20% সফলতাকে ত্বরান্বিত করার জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া, সেই জায়গায় ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাওয়া, সেই জায়গায় সিদ্ধান্ত গ্রহণ সঠিক মতো না করতে পারা, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। 5th 11 কানেকশন দ্বারা কিন্তু আমরা বন্ধুত্বের জায়গাটাকেও বুঝি, বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ নয়। 12 নম্বর ঘরে শনি তো পজিটিভ হয়ে বসেছিল, কিন্তু শনির ঘরে যখন, এবং 12 নম্বর ঘরে যখন রবির অবস্থান, তখন আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যায়। অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে যায়, এবং ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। আমার গৃহগত অবস্থানের মধ্যে আমার বউ হোক, আমার মা বাবা, ভাই বোন, দাদা দিদি যেই হোক, তাদের স্যাক্রিফাইসের ফলে আমার এই যে আইডেন্টিটি ক্রাইসিসের নেগেটিভিটিটা সেক্ষেত্রে বোঝা না গেল, বাদ বাকি যে জায়গাটা
আমার বাইরের যে জায়গাটা, কর্মের যে জায়গাটা, সেখানে ব্যাড রিফ্লেকশন অবশ্যই ক্রিয়েট হবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, শনি রবির একত্রীকরণ 12 নম্বর ঘরে যদি হয়, তাহলে না আমরা সোশ্যাল মিডিয়া দ্বারা, বিশেষ করে এই নিউজ চ্যানেল দ্বারা, এই যে সমাজের মধ্যে আমার আশেপাশে যা ঘটছে, সেখানে ভালো তো অনেক কিছু ঘটছে, সব নেগেটিভ ঘটছে না, কিন্তু ভালোটাকে আমি কিন্তু অ্যাডাপ্ট করছি না, যা নেগেটিভিটি সেইটাকে অ্যাডাপ্ট করছি এবং মনের মধ্যে ওইটাকে পুষছি এবং জাবর কাটতে শুরু করছি, এবং সেখান থেকে মানসিক অস্থিরতার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি ভালো মতন, একদম বাচ্চাদের মতন করে বোঝাবার চেষ্টা করলাম। আমি জানি না আপনারা বুঝলেন কিনা বা স্যাটিসফাই হলেন কিনা। আমি আবার বলছি, এটা পুরোটাই কিন্তু সার্বিক মতে আলোচনা করলাম, সার্বিক মতে আলোচনা করলাম, স্পেসিফিক ভাবে কিন্তু আমি আলোচনা করলাম না। কিন্তু আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন এবং এই প্রবলেমগুলো যদি আপনার জীবনে লক্ষ্য করা যায়, তাহলে অবশ্যই সেই প্রবলেম থেকে বেরিয়ে আসুন। কিন্তু আবার বলছি যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, গ্রহের দ্বারা আমরা চালিত পরিচালিত হই। তাই ব্যাড রিফ্লেকশনকে অফ না করলে আপনি চেষ্টা করলেও এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। আজকের মতন এইটুকুই। নমস্কার।